এবারে আলোচনা হচ্ছে আমাদের ফিজিক্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে। আমাদের এখানে থাকবে হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এর জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে গভীরতা এবং উচ্চতা নিয়ে কথাবার্তা। তো প্রথমে দেখি যে জি এর সাথে পৃষ্ঠ হতে গভীরতা। জাস্ট একটু চিন্তা করেন যে এইটা যদি পৃথিবী হয়, আমি যখন পৃষ্ঠে থাকবো তখন সবচাইতে বেশি পরিমাণ জি কাজ করবে। পৃষ্ঠ থেকে আমি যতই গভীরের দিকে যাব, এটাকে বলি ডি এর মান, গভীরতা যত বেশি বাড়বে আমাদের দেখা যাবে জি এর মানটা তত কমবে। ইকুয়েশনটাকে বের করতে হবে। ইকুয়েশনটা হচ্ছে জি ডি, গভীরতার জন্য ফর্মুলা 4/3 পাই আর মাইনাস ডি ইন্টু হচ্ছে রো জি। আমাদের কাজ করব হচ্ছে আমরা জি নিয়ে এবং হচ্ছে এই গভীরতা নিয়ে। তাহলে আমি যদি লিখি জি ডি ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডি, তার মানে ডি এর মানটাকে আমি যত বাড়াবো জি এর মানটা তত বেশি কমবে। বাট এই কিভাবে কমবে এটা? কারণ কমবে হচ্ছে এটা যোগাত্মক বিপরীতভাবে। কোনভাবে? যোগাত্মক বিপরীতভাবে। তো যখনই যোগাত্মক বিপরীত আসবে তখন সেটা হবে আমাদের যে সরল রেখা হবে, সরল রেখা হবে। তার মানে আমি যখন প্রথমে হচ্ছে একদম সর্বোচ্চ থাকবে, ডি এর মানটা যত বাড়বে আমাদের জি এর মান তত কমবে, তার মানে কমতে থাকবে, এইরকম হবে আমাদের গ্রাফটা। এরপরে আসি জি বনাম হচ্ছে আর এর মানটা। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের একটা বস্তুকে আমি যখন একদম সেন্টারে রাখবো তখন জি এর মানটা কত হবে? একদম সেন্টার। এখানে হচ্ছে আমাদের আর এর মানটা 0, ব্যাসার্ধ নেই। এরপরে আস্তে আস্তে আমি ব্যাসার্ধ বাড়াতে থাকবো এবং একসময় পৃষ্ঠে চলে আসবো। পৃষ্ঠে আমাদের দেখাতে হবে জি কত। এরপরে যখন পৃষ্ঠ থেকে আমি যখন আরও বাইরের দিকে যাব তখন আমাদের জি এর মানটা কিভাবে চেঞ্জ হবে সেটা এখানে চাচ্ছে। একদম সেন্টারে তাহলে আমি প্রথম হচ্ছে জি বনাম আর, এদিকে দিব জি আর এদিকে দিব আর। তো একদম সেন্টারে জি নেই, তারপরে যখন দূরত্ব বাড়তে থাকবে তখন কি হবে? আমাদের জি এর মানটা বাড়তে থাকবে। কিভাবে বাড়বে খেয়াল করি একটু, যে যখন হচ্ছে আমাদের এই উচ্চতার মানটা আর কি বাড়তে থাকবে। তো এখন আমি জিডি এর ফর্মুলাটা বের করি একটু। 4/3 পাই আর মাইনাস ডি ইন্টু কত? রো জি। তো এই ডি হচ্ছে কি? পৃষ্ঠ হতে গভীরতা। কিন্তু আমি এখন তো পৃষ্ঠ হতে চাচ্ছি না, আমি চাচ্ছি সেন্টার থেকে দূরত্ব। তাহলে এই সবটাকে বলি আমরা সেন্টার থেকে দূরত্ব বলি। তাহলে জিডি সমান হচ্ছে 4/3 পাই, মানে এক্স রো জি লিখতে পারি। এক্স রো ক্যাপিটাল জি হবে, এটা ক্যাপিটাল জি। তার মানে এখন বলতে পারি জিডি ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে এই যে এক্স, এটাকে বলি আমরা যে কেন্দ্র হতে দূরত্ব। আর একটু আগে যে ডি লিখতাম সেটা হচ্ছে কি? এই ডিটাকে বলি আমরা পৃষ্ঠ হতে গভীরতা। দুইটা ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম আলাদা। এটা হচ্ছে পৃষ্ঠ হতে গভীরতা আর এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। তাহলে বুঝতে পারতেছি কেন্দ্র হতে দূরত্ব যত বাড়বে জি এর মান তত বাড়বে। কিভাবে বাড়বে? ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, লিনিয়ারলি বাড়বে। তাহলে বাড়তেই থাকবে এবং একটা পর্যায়ে সর্বোচ্চ হবে কোথায়? যখন দেখতে পাবো আমরা যে ব্যাসার্ধ আরে চলে আসছে, অর্থাৎ পৃষ্ঠে চলে আসবে। এখন পৃষ্ঠ থেকে যখন বাইরের দিকে যাবে তখন কি হবে? এই যে বাইরের অংশের জন্য, তাহলে এখানে বলতে পারি যে জি ডি ইজ প্রপোর্শনাল টু এক্স। যখন সে পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাওয়া শুরু করবে তখন কি ইকুয়েশনটা কাজ করবে? তখন হচ্ছে আমাদের জি হবে জি এইচ উচ্চতার জন্য জি এম বাই হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর এটাকে লিখতে পারি আমরা জি এম বাই হচ্ছে আর স্কোয়ার লিখতে পারি। তার মানে হচ্ছে জি এর সাথে এখন আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এই আর এর মানটা টোটাল দূরত্ব যত বাড়বে আমাদের জি এর মান ততই কমবে। কিভাবে কমবে এটা? এটা হচ্ছে আর এর স্কোয়ার হারে, মানে বর্গ হারে কমবে। তার মানে যেহেতু বর্গ, এটা অবশ্যই সরলরেখা হবে না। তাহলে আর এর মানটা যত বাড়াবো আমি জি এর মানটা কমবে। কিভাবে কমবে? সরলরেখা বরাবর কমবে না, এটা কমবে হচ্ছে বর্গ হারে। তার মানে হচ্ছে বক্ররেখা হবে। তাহলে এটা হচ্ছে প্যারাবোলার মতো একটা আমরা আকার দেখতে পাবো, শেপ দেখতে পাবো। এবারে আলোচনার বিষয় হচ্ছে আমাদের পদার্থের সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে আমাদের পদার্থিক রাসায়নিক ধর্ম। তো প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে সম্প্রসারণ এবং ভারের যে গ্রাফটা সেটা। তো আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের যে কোনো পদার্থ হুকের সূত্র মেনে চলবে। কার সূত্র মেনে চলবে? হুকের সূত্র মেনে চলবে। যদি হুকের সূত্র মেনে চলে তাহলে আমরা জানি যে সম্প্রসারণ ভারের সমানুপাতিক হচ্ছে ভার।
তার মানে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স এর মতো হয়ে গেল। তো সম্প্রসারণটা দিব প্রথমে, আর ওয়াই অক্ষ বরাবর, আর ভারটা দেবো এক্স অক্ষ বরাবর, সমানুপাতিক যেহেতু গ্রাফটা হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমি অর্থাৎ ভার দিব না, তার মানে সম্প্রসারণ 0, ভার যত বাড়াবো সম্প্রসারণ তত বাড়বে। এরপর হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তুর জন্য লেখচিত্র। পূর্ণ দৃঢ় বস্তু মানে হচ্ছে আপনি যতই পীড়ন দিবেন না কেন, পীড়ন আপনি আস্তে আস্তে বাড়াতে থাকবেন, অর্থাৎ ফোর্স বাড়াবেন, কিন্তু এটা বিকৃতি ঘটবে না, এটাকে বলি আমরা পূর্ণ দৃঢ় বস্তু। তার মানে যে কোনো বস্তুতে যদি আপনি প্রেশার বা বল যতই বাড়াবেন না কেন আমাদের বিকৃতি ঘটবে না, বিকৃতি ঘটে না বলে এটাকে বলি পূর্ণ দৃঢ় বস্তু। তার মানে এইটার জন্য হচ্ছে আমাদের বিকৃতি কত পাওয়া যাবে, বিকৃতি হবে প্রায় 0 হবে। তার মানে গ্রাফটা কেমন হবে, জাস্ট ওয়াই অক্ষ বরাবর উঠে যাবে, ওয়াই অক্ষ বরাবর উঠে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের যে পূর্ণ দৃঢ় বস্তুর জন্য লেখচিত্র, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র, পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র। আমি পীড়ন বাড়াচ্ছি বাট বিকৃতি হচ্ছে না। এরপর হচ্ছে 3 নম্বর গ্রাফ, ইয়ং গুণাঙ্ক অর্থাৎ ওয়াই বনাম বিকৃতি। এটা কিন্তু যে কোনো একটা তারের জন্য, আমি যখন এই তারটা চেঞ্জ করব তখন কিন্তু এই গ্রাফটা খাটবে না। তাহলে একটা তারের জন্য কেমন হবে, যে আমি ইয়ং গুণাঙ্ক আর বিকৃতি, তো আমরা কি জানি যে বিকৃতি ওয়াই হচ্ছে, ইয়ং গুণাঙ্ক হচ্ছে আমাদের, তো ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটা তারের জন্য অলওয়েজ ধ্রুবক থাকবে। কার জন্য ধ্রুবক থাকবে, জাস্ট একটি তারের জন্য। তাহলে আমি বিকৃতি যতই বাড়াবো যতই কমাবো কেন আমাদের পীড়ন তত বাড়াতে হবে, কমাতে হবে। তো পীড়ন আর বিকৃতির অনুপাত সবসময় কনস্ট্যান্ট থাকবে, আর আমাদের এই কনস্ট্যান্ট মানটাই হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ একটা তারের জন্য ইয়ং গুণাঙ্ক অলওয়েজ ফিক্সড থাকবে, এই অলওয়েজ ফিক্সড থাকবে এটা। ওকে, তাহলে ইয়ং গুণাঙ্ক অলওয়েজ ফিক্স থাকবে। তাহলে বিকৃতি আমি যতই বাড়াই না কেন আমাদের এই যে ওয়াই এর মানটা, ইয়ং গুণাঙ্কের মানটা এটা অলওয়েজ ফিক্স থাকবে, ওয়াই, সরি এটা ক্যাপিটাল ওয়াই হবে এটা। এরপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি বনাম দৈর্ঘ্য বিকৃতি। প্রথমে পার্শ্ব বিকৃতি দিব, এরপরে দিব এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য বিকৃতি। তো সেটা আমরা জানি যে আমরা যখন পয়সনের অনুপাত পড়েছিলাম সিগমা, পয়সনের অনুপাত, তখন হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এইটার অনুপাত একটা ফিক্সড নাম্বার, এটাকে বলি আমরা পয়সনের অনুপাত বলি। তার মানে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি অনুপাত সব সময় কি হবে, একটা ফিক্সড নাম্বার। তাহলে লিখতে পারি না এটা যে পার্শ্ব বিকৃতি সমান হচ্ছে সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। আর এইটাকে লেখা যায় যে পার্শ্ব বিকৃতি, তো এই যে কনস্ট্যান্টটাকে তুলে দিলে হবে সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি। তার মানে এরা পরস্পর সমানুপাতিক সম্পর্কে আছে, সুতরাং গ্রাফটা হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে। এই ছিল আমাদের পদ্ধতি সপ্তম অধ্যায়ের গ্রাফ। এবার আলোচনা করব হচ্ছে আমরা অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায়ভিত্তিক গতি নিয়ে। এখানে আমরা দেখব হচ্ছে যে আমাদের যে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন গতির যে কণার সমীকরণটা সেটা কিভাবে আমাদের হচ্ছে। প্রথম হচ্ছে সরণ বনাম সময় অর্থাৎ এক্স ভার্সেস টি। প্রথমে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। এক্স এর ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। আর আমরা জানি সাইন, এটা হচ্ছে এক্সটা হচ্ছে সাইনের ফাংশন। এখন যদি সাইনের হয় তাহলে সাইনের গ্রাফটা কেমন হবে, সেটা হবে আমাদের মূল বিন্দু থেকে শুরু হবে। এইটা হচ্ছে আমাদের গ্রাফ, কিসের গ্রাফ, এটা সরণ বনাম সময়ের গ্রাফ। এদিকে হচ্ছে আমাদের সময় যাবে, সময়, আর এদিকে হচ্ছে আমাদের সরণ। একদম শুরুতে সরণ নেই, আবার সরণ বাড়বে, এই অবস্থাটাকে বলি বিস্তার এ, আবার সরণ কমতে কমতে 0 হবে, নিচের দিকে যাবে, এটা। এরপরে হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। আমি কি করব, এই সরণটাকে যদি এক্স এর রেসপেক্ট, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা পেয়ে যাবো ভেলোসিটি হবে ওমেগা এ কজ ওমেগা টি আসবে ডেরিভেটিভ করলে, সাইনের ডেরিভেটিভ কজ ওমেগা টি, আর ওমেগাটিকে আবার ডেরিভেটিভ করলে একটা ওমেগা বাইরে আসবে ওমেগা এ। তার আমরা বুঝতে পারতেছি আমাদের ভেলোসিটির গ্রাফটা হচ্ছে আমাদের কজের ফাংশন। তাহলে এখন যদি কজের যদি হয়, কজ কি হয়, আমাদের সর্বোচ্চ থেকে শুরু হয়, অর্থাৎ এভাবে এটা ফ্লো হবে। তাহলে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফটা হবে এরকম, এদিকে কি যাবে, এদিকে হচ্ছে আমাদের সময়। আর ত্বরণ বনাম সময়, ত্বরণটাকে উপর দিকে থাকবে, সময়টা থাকবে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে। তো ত্বরণের গ্রাফটা হচ্ছে আমাদের এ ইকুয়াল মাইনাস ওমেগা, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কজের ডেরিভেটিভ মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন ওমেগা টি। আর আগে থেকে ওমেগা এ ছিল,
ওমেগাটিকে আবার ডেরিভেটিভ করলে আরেকটা ওমেগা আসলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছি এই এর যে ফাংশন এ ত্বরণ এটা হচ্ছে সাইনের ফাংশন, কিন্তু নেগেটিভ দিকে সাইন, এই জন্য এটা মূল বিন্দু থেকে শুরু হবে কিন্তু নেগেটিভ দিক থেকে হবে। এভাবে চলবে আমাদের গ্রাফ। এরপর আসি বিভব শক্তি বনাম সময় সরণ। এইটার গ্রাফটা কেমন হবে দেখি। একটা সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ পেন্ডুলাম যখন এভাবে ঘুরতে থাকবে তখন এ বি সি তিনটা পয়েন্ট নিয়ে চিন্তা করি। এই যে বি পয়েন্টটা এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় আছে, যখন তার এক্স সরণ হচ্ছে 0, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, ত্বরণ সর্বনিম্ন হয় এবং এখানে কোনো প্রকার বিভব শক্তি থাকে না, সবটাই থাকে গতিশক্তি থাকে। এবং যখন এ পয়েন্টে যাবে তখন সরণ থাকবে সর্বোচ্চ, এখানে ভেলোসিটি সবচেয়ে কম হবে, মিনিমাম হবে, 0 হবে, ত্বরণ সর্বোচ্চ হবে, কিন্তু এখানে কোনো যেহেতু ভেলোসিটি নেই, যেহেতু v0 এখানে গতিশক্তি 0 হবে কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ থাকবে। তার মানে বুঝতে পারতেছি এ পয়েন্ট এবং সি পয়েন্ট হচ্ছে আমাদের কারেসপন্ডিং পয়েন্ট, এখানে যা হবে এখানে তা, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে আমাদের বিভব শক্তি সর্বোচ্চ থাকে। তার মানে যখন হচ্ছে আমাদের সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিস্তার এর দিকে যাবে তখন আমাদের সর্বোচ্চ বিভব শক্তি থাকবে। ধরে নিচে বিভব শক্তি সর্বোচ্চ হচ্ছে এটা, আবার এ পয়েন্টে সর্বোচ্চ এটা। আবার যখন সে বি পয়েন্ট অর্থাৎ সাম্যাবস্থায় আসবে তখন তার বিভব শক্তি 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে 0 হয়ে এখানে আসবে, এটা হবে। আর অনেকের প্রশ্ন, ভাইয়া এইটা তো হচ্ছে আমাদের প্যারাবোলার মতো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা প্যারাবোলার মতোই হবে। কেন দেখি একটু। আমাদের যে টোটাল যে শক্তির ইকুয়েশনটা ইপি বা ইকে যাই বলি না কেন সেটা হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, এইটার উপর ডিপেন্ড করে। তার মানে বুঝতে পারছি সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার, এক্স এর হচ্ছে আমাদের দ্বিঘাত আর একঘাতটা কার? ই এর একঘাত। ই এর একঘাত হলে আমাদের ই এর সাপেক্ষে প্রতিসম হবে, তাহলে এই দিক বরাবর কি থাকবে? ই, তাহলে ই এর সাপেক্ষে প্রতিসম হবে কারণ হচ্ছে ই এর একঘাত। ওকে, এখন গতিশক্তি বনাম সরণ, এইটা লেখচিত্র কেমন হবে? যখন সে সাম্যাবস্থায় ছিল তখন তখন তার গতিশক্তি সর্বোচ্চ ছিল। তার মানে এই সাম্যাবস্থাতেই গতিশক্তি থাকবে সর্বোচ্চ, মাইনাস এ এবং প্লাস এ যখন সর্বোচ্চ বিস্তারে যাবে তখন গতিশক্তি 0 হয়ে যাবে, 0। এই তিনটা পয়েন্ট যোগ করবো। কিভাবে যোগ করব? সমীকরণ হচ্ছে আমাদের এইটা হচ্ছে সমীকরণ হাফ কে এক্স স্কোয়ার। এখন যখন আমি হাফ কে সামথিং স্কোয়ার দিব তার মানে এটা কি হচ্ছে? প্যারাবোলার মতো হচ্ছে, আর এটা নেগেটিভ প্যারাবোলা হচ্ছে, এই দিক দিয়ে হচ্ছে। এটা কার সাপেক্ষে প্রতিসম? ই এর সাপেক্ষে প্রতিসম হচ্ছে। এখন দেখি টোটাল শক্তি বনাম সরণ, এইটা লেখচিত্র কেমন হবে খেয়াল করি। আমি যখন মাইনাস এতে ছিলাম আর যখন প্লাস এতে ছিলাম আর যখন সাম্যাবস্থায় ছিলাম তখন তিনটা ক্ষেত্রে কি হচ্ছে? একদম এই অবস্থায় গতিশক্তি 0 কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ। আমি যদি দুইটা যোগ করে দিই তাহলে টোটাল শক্তি একটা ফিক্সড মান পাবো, ধরলাম যে 100 জুল হয়ে গেল এখানে। আবার যখন মাঝখানের পয়েন্টে যাব তখন দেখা যাবে এখানে বিভব শক্তি 0 বাট গতিশক্তি সর্বোচ্চ, যেটা যোগ করে দেখবো সর্বোচ্চ পেয়ে যাব, সেটা হচ্ছে 100 জুল। ঠিক সিমিলারলি আমি যখন এই পয়েন্টে যাব তখন সর্বোচ্চ পেয়ে যাব। অর্থাৎ এই মাইনাস এ থেকে এই প্রত্যেকটা জায়গায় বলি আমরা যে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করা যায়। তার মানে প্রত্যেকটা অবস্থানে আপনার টোটাল শক্তিটা সেম থাকবে। তার মানে বলতে পারি এখানে টোটাল শক্তিটা কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে আমাদের যে সরণ বনাম শক্তি, এই মোট শক্তির গ্রাফ। আমরা একবার আলোচনা করব হচ্ছে স্প্রিং এর সমবায় নিয়ে। তো এখানে তিনটা ফিগার দেওয়া আছে, আমি 2 নম্বর থেকে কাজ শুরু করব। তো দুই ধরনের সমবায় হতে পারে, একটা হচ্ছে সিরিজ অর্থাৎ শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। তো এখন কখন সিরিজ বা শ্রেণী হবে, কখন সমান্তরাল হবে বোঝার উপায় কি আমি লিখে দিচ্ছি। যখন হচ্ছে আমাদের শ্রেণীতে থাকবে তখন হচ্ছে আমাদের দুইটা স্প্রিংয়ের প্রসারণটা কি হবে? প্রসারণটা ভিন্ন ভিন্ন হবে। আর যখন সমান্তরালে থাকবে তখন আমরা দেখলেই বুঝতে পারবো যে আমাদের প্রসারণটা একই হবে। যদি দেখেন যে হ্যাঁ দুইটা স্প্রিংয়ের প্রসারণটা একই হচ্ছে তখন বুঝতে পারবেন হ্যাঁ এরা পরস্পর সমান্তরালে আছে। আর যদি আলাদা হয় তখন বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের শ্রেণীতে আছে। যেমন এই যে স্প্রিংটা, দুইটা স্প্রিং, আমি যদি এই ভরটাকে টেনে লম্বা করি তখন কি হবে? যে একটু লম্বা করলাম তাহলে এই স্প্রিংটাও এক্স পরিমাণ প্রসারণ হবে এবং এই স্প্রিংয়েরও এক্স পরিমাণ প্রসারণ হবে, অর্থাৎ প্রসারণ দুইটা সমান হবে। তার মানে বলতে পারি এই দুইটা স্প্রিং পরস্পর কিসে আছে? এই দুইটা স্প্রিং পরস্পর সমান্তরালে আছে, সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল থাকলে প্যারালাল, তার মানে কেপি লিখতে পারি। কেপি হচ্ছে আমাদের K1 প্লাস K2, নর্মাল যোগ করে দিব। জাস্ট রোধের একদম উল্টা কাজটা করব এখানে। আর এখানে খেয়াল করি এখানে কত হবে আমাদের? যে K1 K2
আমি যদি এই ভরটাকে অল্প একটু টান দিয়ে খেয়াল করি, একটু টান দিল এক্স পরিমাণ লম্বা করব, তাহলে এক্স পরিমাণ লম্বা করে দেখা যাবে এই স্প্রিংটাও লম্বা হবে কতটুকু, x1 পরিমাণ, এই স্প্রিংটা লম্বা হবে x2 পরিমাণ। অর্থাৎ কেন লম্বা হবে, আলাদা কেন লম্বা হচ্ছে, কারণ দুটো স্প্রিং তো সেম না। এটা হচ্ছে যে উপাদানের তৈরি, এটা সেই উপাদানের তৈরি না। আমি যে পরিমাণ ফোর্স দিব, এই একই ফোর্স দুই জায়গায় অ্যাপ্লাই হবে, কিন্তু দুইটার যে স্প্রিং ধ্রুবক আলাদা বলে এই দুইটার হচ্ছে সরণ আলাদা হবে, এবং টোটাল সরণ হবে আমাদের এই দুইটার আলাদা সরণের যোগফলের সমান। তার মানে বলতে পারি এটা কিভাবে থাকবে, এটা থাকবে হচ্ছে আমাদের শ্রেণীতে থাকবে, শ্রেণীতে থাকবে। তাহলে কে তুলো মানে কে এস হবে আমাদের 1/k1 প্লাস হচ্ছে কত 1/k2। এটাকে হোল ইনভার্স করতে হবে, আর এটাকে লিখতে পারি গুণফল বাই হচ্ছে যোগফল, k1 প্লাস হচ্ছে k2। আর এখন এটা কিভাবে থাকবে, এটা থাকবে হচ্ছে আমাদের যে আগে দেখতে হবে যে আমি যখন এটাকে সরাবো তখন দুইটা স্প্রিংয়ের একই পরিমাণ প্রসারণটা হয় কিনা। আমি যদি এই ভরটাকে এই দিকে নিয়ে যাই তখন দেখা যাবে এই স্প্রিংটা যে পরিমাণ লম্বা হবে এই স্প্রিংটা ঠিক সেই পরিমাণ সংকুচিত হবে। একটু ছবিতে দেখাই, এটা আমি একটু লম্বা করতেছি, ভরটা এদিকে চলে যাচ্ছে, আর এই স্প্রিংটা এখন বেশ সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এই যে এই পরিমাণ এক্স পরিমাণ, তাহলে এই স্প্রিংয়ের সংকোচন এক্স পরিমাণ, আবার এই স্প্রিংয়ের প্রসারণটাও এক্স পরিমাণ, দুইটারই সমান। হয়তো বা একটা সংকোচন একটা প্রসারণ কিন্তু সমান তো হচ্ছে, এই জন্য বলবো এই দুটো স্প্রিং পরস্পর এই সমান্তরাল সমবায়ে আছে। আমরা লিখতে পারবো কি, আমরা কেপি লিখতে পারবো, সেটা হচ্ছে আমাদের আগে দেখেছিলাম গুণফল বাই হচ্ছে k1 k2 বাই হচ্ছে k1 প্লাস k2। ওকে, তাহলে আমাদের দেখে মনে হতে পারে সিরিজ, কিন্তু আসলে এটা প্যারালালে আছে। এটা ওমেগার ফর্মুলা কি, ওমেগা হচ্ছে √k/m। এখন কে এর পরিবর্তে কি বসাবো, কেপি, এখানে ভর কত জাস্ট m ভর দিয়া কেপি বাই হচ্ছে m, ওমেগা বের করতে পারবো। টি পর্যায়কাল কিভাবে বের করবো, টি হচ্ছে 2π√m/k, এখন কে এর জায়গায় কেপি বসাবো জাস্ট। এখানে ওমেগা কত হবে, এখানে ওমেগা হবে √kp বাই হচ্ছে m হবে, আর এখানে পর্যায়কাল কত হবে 2π√m/kp হবে, আর এইখানে ওমেগা হচ্ছে হচ্ছে আমাদের ks বাই হচ্ছে m। ksটা হচ্ছে আমাদের সিরিজে সমবায়, তুল্য সমবায়, আর টি হচ্ছে 2π√m/k এর পরিবর্তে ks বসাবো, অর্থাৎ তুল্য স্প্রিং ধ্রুবকটা বসাবো।